চারিদিকে এরম বামপন্থা আদর্শর যখন জয় জয়কার হচ্ছে এবং বামপন্থা আদর্শকে সবাই গ্রহণ করছে, তখন কেন পশ্চিমবঙ্গে বলা হয় বামপন্থা মুছে গেছে, এই বামপন্থী আদর্শ আর কোনোদিন ফিরে আসবে না? তাহলে বুঝে নিতে হবে, যখন ভারতবর্ষে আরএসএস এই বিজেপি এবং তৃণমূলকে পরিচালনা করছে এবং দেশের সংবিধানকে ধীরে 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 নষ্ট করে ফেলছে, প্রত্যেকটা অধিকারকে ধ্বংস করছে, তখন কিন্তু বামপন্থীদের উত্থান হবে, এটাই স্বাভাবিক। পশ্চিমবঙ্গে বলা হয় যে বিজেপি তৃণমূলকে ঘাঁটাবে না, আবার তৃণমূলও বিজেপিকে ঘাঁটাবে না, কারণ এনাদের মধ্যে নাকি একটা অদ্ভুত সেটিং আছে। দেখুন, দীর্ঘদিন ধরে বামপন্থীরা বলে আসছে যে আসলে এই একে অপরের বোঝাপড়া করে চলছে, এবং আমরা তা আমাদের নিজেদের জীবনের অভিজ্ঞতার মধ্যেও দেখেছি। সিবিআই চার্জশিট ফাইল করছে, অভিষেক ব্যানার্জির নাম রাখছে উইদাউট ডিসক্লোজিং আদার পার্টিকুলার্স, সেটা আইডেন্টিফাই না করে, তার মানে কোথাও হাইড করার চেষ্টা। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে আমরা সেটা দেখিয়েছি যে কীভাবে ওরা যোগসাজশ করে চলছে, কিন্তু ভুলে যান আমাদের কথা, মানুষও বুঝতে শুরু করেছে। আর দুদিন আগে আমাদের হাইকোর্টের রিটায়ার্ড জাজ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি এখন বিজেপির মন্ত্রী, এমপি, তিনি বলছেন যে কেন্দ্র চায় না তৃণমূলকে সরাতে। বিজেপি যে এখানে বি টিম হিসেবে তৃণমূলকে রেখে দিতে চায়, এই কথা শুনতে পাওয়া যায়। বিজেপি এখানে বি টিম হিসেবে তৃণমূলকে রেখে দিলে এই কমিউনিস্ট পার্টি মানে আপনারা সিপিআইএম এর উত্থান হবে না, এটাই বিজেপির নাকি মূল এজেন্ডা। এখন পশ্চিমবঙ্গে যা জনবন্টন আছে, বিজেপি খুব ভালো করেই জানেন যে এখানে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে ক্ষমতা তাদের নেই, ফলে এই জুজু খেলে যাবে এবং এই ডিভাইড করার চেষ্টা করে যাবে। দেখুন, আপনারা মুখে এত কিছু বলুন যে আমরা বিজেপির বিরুদ্ধে লড়বো, আপনারা তৃণমূলের বিরুদ্ধে লড়বেন, এত কিছু মুখে বললেও বাস্তবে তো একটা কথা আপনাদের মানতেই হবে, এই যে ইলেকট্রাল বন্ডে বিজেপি কত টাকা পেয়েছে, অত টাকা পাওয়ার পরে, অত শক্তিশালী একটা দল, এত টাকা পুঁজি আছে এই ইলেকট্রাল বন্ডে পাওয়ার ফলে, তেমন তৃণমূলও ইলেকট্রাল বন্ডে অনেক টাকা পেয়েছে। এই যে দুটো পার্টি এত টাকা পেয়েছে, এত টাকার ওপর গদির ওপর বসে আছে, সেখানে তারা নাকি বলে আপনারা ওই তো কৌটো নাচিয়ে নাকি অর্থ সংগ্রহ করে দল চালান। আসলে তো মোদি এবং মমতা এরা ব্যবসা করছে এবং ব্যবসায়ের পণ্য হচ্ছে এদেশের নাগরিক। যে কোনো তদন্তের জন্য আপনারা সিবিআইকে ডাকতে চান, আপনারা চান যাতে সুষ্ঠু তদন্ত হয়, তাতে তো বাস্তবে দেখা যাচ্ছে কোনো লাভ হয় না, কারণ আপনারা সিবিআই তদন্তের জন্যে কোর্টে লড়বেন, তো সেই সিবিআই তদন্ত যখন দেয়া হবে, সেই সিবিআই এখানে এসে অদ্ভুতভাবে শীত ঘুমে চলে যাবে। আসলে সিবিআইও জানে যে ওরা চোর, আর সে কারণেই চুরিকে আড়াল করার চেষ্টা করছে। সকলে দেখেছেন ভিডিওতে টাকা নিচ্ছে, আর তারা আজও মন্ত্রিত্বে বহাল। তাহলে আমরা দেশবাসী, আমরা পশ্চিমবঙ্গের জনগণ, আমরা বুঝে গেছি কারা চোর, সিবিআই বুঝতে পারেন, চার্জশিট জমা দিতে পারছে। নমস্কার, মানুষের জন্য পডকাস্টে আপনাদের স্বাগত। আজকের এই এপিসোডটা শুরু করার আগে আপনাদের কিছু কথা বলা যাক। মানুষের জন্য এই পডকাস্টটা চালাতে গিয়ে আমাদের বিভিন্ন রকম বাধা বিঘ্নতা এই সম্মুখীন হতে হয়, আমাদের আর্থিক সমস্যাও দেখা দেয়। কিন্তু আপনাদের কাছে একটা আবেদন, সেটা হচ্ছে এই পডকাস্ট যখন দেখবেন তার পাশেই দেখবেন একটা মেম্বারশিপ অপশান আছে। এই মেম্বারশিপ অপশানটা নিতে বলার কারণ একটাই, যে দেখুন আমরা আমাদের পডকাস্টে সরকারের বিভিন্ন ভুল, সরকারের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি নিয়ে কথা বলি। এবার এই নিয়ে কথা বললে তো সরকারের চক্ষুশূল হবই, স্বাভাবিক। কাউকে নিয়ে কথা বললে তার তো গায়ে লাগবেই, এবং তার জন্য হয়তো সরকার কখনো মিথ্যা কেস দিতে পারে, কখনো টপ ধরে জেলে পুড়তেই পারে। এবার সেই জেলে ঢোকানোর পরে সেই জেল থেকে বেরোনোর জন্য আগে হতো না অনেক সময় যে ওই চাঁদা তুলে বিয়ে দেওয়া, গণবিবাহ, বা চাঁদা তুলে একটু লোককে পড়াশোনা করানোর ব্যবস্থা করে দেওয়া। তো তেমনই দেখবেন আপনারা যদি সাহায্য করতে পারেন, আপনারা চাঁদা তুলে এই জেলে যদি পাঠায়, সেই জেল থেকে বেরোনোর যদি আমরা একটু সুযোগ পাই। তো সেই কারণেই বলা থাকলো যে মেম্বারশিপ যেটা আছে যদি নিতে পারেন, তাহলে জেলে বেশি দিন থাকবো না, আপনাদের যে আর্থিক সাহায্য থাকবে সেই দিয়ে কেস টেস লড়ে বেরিয়ে আসা যাবে। বেরিয়ে এসে কিন্তু সেই সরকারেরই বিরোধিতা করব, কারণ সরকারের বিরোধিতা না করলে, সরকারের ভুল চোখে আঙুল দিয়ে না দেখালে মানুষের যে দাবি দেওয়া, মানুষের যে অধিকার, সেইগুলো আদায় করা যায় না।
আমরা মানুষের অধিকার, মানুষের হক আদায় করতে প্রতিশ্রুতিবদ্ধ। তার জন্যে যদি ওই গড়াদের পেছনে রাত কাটাতে হবে। আর তারপরে যদি আপনাদের মেম্বারশিপের অর্থ সাহায্য আমাদের থাকে, তাহলে একটু বেশি রাত কাটাতে হবে। তাড়াতাড়ি এসে আবার এই কথাবার্তা, এই আমাদের বলতে পারেন ভুলচুক বকা, এইগুলো শুরু করে দিতে পারবো। তো আজকে আমরা এই যে আমাদের কথাবার্তা, আমাদের এই যে আজকের পর্ব যাকে নিয়ে করতে চলেছি, সেই মানুষটা এরকমই বহু মিথ্যে কেসে সরকার, বহু বিরোধীদের যে কণ্ঠরোধ করে, সেই কণ্ঠরোধের সাক্ষী থেকেছে। কারণ তিনি হচ্ছেন হাইকোর্টের একজন আইনজীবী, যিনি বহু মানুষের এরকম মিথ্যে কেসের হাত থেকে বাঁচানোর জন্য লড়েছেন, এবং তিনি এই সরকারের বিভিন্ন দুর্নীতিকে উন্মোচন করেছেন। কিভাবে করেছেন সেটাই আজকে তার সাথে আমরা একটু আলোচনা করে নিই। আজকে অতিথি আমাদের শামীম আহমেদ। নমস্কার শামীম দা। প্রথমে একটা কথা জিজ্ঞেস করি, তোমার এই আইনজীবী হিসাবে নিজের কাজবাজ করার জন্যে এই জমানায় বহু মিথ্যে কেসে ফেঁসে যাওয়া, মানে বিরোধীদের, প্রতিবাদীদের বহু মিথ্যে কেস দেওয়া হয়, এই ঘটনা দেখার অভিজ্ঞতা আছে। এবং এই ঘটনা দেখতে দেখতে তোমার কি মনে হয় যে সরকারের বিভিন্ন দুর্নীতি, অনিয়ম নিয়ে কথা বললেই যে কণ্ঠরোধ করা হয়, তার জন্যে বর্তমান সমাজের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? আমি মনে করতে পারি জাস্টিস রাজশেখর মান্তার ঘরে একটি রিট পিটিশন করলাম, যেখানে আমি রিট পিটিশন করে একটি ব্যক্তির জামিন চাইলাম, এবং আমার আর্গুমেন্ট ছিল যে পুলিশ লোকটাকে মিথ্যে গাঁজা কেসে ফাঁসিয়েছে। এখন কেস যদি মিথ্যে প্রমাণ করতে পারি, তাহলে হাইকোর্টের রিট জুরিসডিকশনের পাওয়ার এক্সারসাইজ করে রিলিফ দেওয়া সম্ভব। সাধারণত আপনারা জানেন যে বেল পিটিশন মুভ করা হয়, বেলের আলাদা কোর্ট হয়। রিট চাইলাম এই কারণে, কারণ আমি দেখাতে পারলাম যে সময় আমাকে কেস দেওয়া হচ্ছে সেই সময় আমি থানার কাস্টাডির মধ্যেই আছি অন্য একটা কেস। মানে একটার পর একটা মিথ্যে কেস দেওয়া, এটা প্রচারই হয়ে গেছে যে যারাই প্রতিবাদী কণ্ঠ তাদেরকে গাঁজা কেস এবং পানি কেস দেওয়া হবে। এই পানি কেসটা হচ্ছে এই ফেন্সি ডিল বা এই ধরনের কেসগুলোকে। আমি যে কথা বলার চেষ্টা করছি যে আসলে এই প্রশাসনকে ব্যবহার করা হয়েছে, রিপ্লেস করা হয়েছে গুন্ডারাজের পরিবর্তে। মানে যদি পুলিশ গুন্ডার কাজ করে, তাহলে আইনি ব্যবস্থা কি থাকতে পারে, ল অ্যান্ড অর্ডার কি সিচুয়েশন তৈরি হতে পারে, যে কোনো লোক আন্দাজ করতে পারে। পাবলিক সার্ভিস কমিশন নিয়ে মামলা করছি, সেখানে সংবিধানে বলা আছে কোনো যারা পলিটিক্যালি কানেক্টেড তাদের কেউ পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার হতে পারে না, তাদেরকে করা হয়েছে। এবং গত দুদিন ধরে আমরা খবর দেখতে পাচ্ছি প্রশান্ত বর্মন, যে আমরা মামলা করেছি, সাদা খাতা জমা দিয়ে WBCS অফিসার, প্রিলিমিনারিতে কোয়ালিফাই করেনি, তাকে মেন্স দিতে বলছে। তাহলে এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তাহলে পাবলিক সার্ভিস কমিশন একটা ইনস্টিটিউশন যার ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার কথা, যারা আমার রাজ্যের ব্যুরোক্রেটস তারা যদি নিরপেক্ষভাবে সিলেক্টেড না হয়, তাহলে বিডিও, পুলিশ, যা যেখানে আছে তারা তো চুরিই করবে। আর সে কারণেই তো অপরাধের কেসে প্রশান্ত বর্মনকে গ্রেপ্তারের কথা দাবি উঠছে। তাহলে পুরো প্রশাসনিক ব্যবস্থাটাকে, যে সাংবিধানিক কাঠামো যার মধ্যে দিয়ে এই রাজ্য পরিচালনা করার কথা, সেই ব্যবস্থাটা পুরো ভেঙে যাচ্ছে। এটা আজকের পশ্চিমবঙ্গে কে সরকার চালাচ্ছে আমি তার বিষয়ে কথা বলছি না, আমি বলছি আগামী প্রজন্মের কথা। যদি পুরো পরিকাঠামো ভেঙে যায়, যদি পুরো পরিকাঠামো পরিচালিত হয় অপরাধীদের দ্বারা, যদি অপরাধের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায় প্রশাসন, তাহলে যা হওয়ার কথা সেই অবস্থা দিয়ে আসি আমরা। দেখো, বর্তমানে পৃথিবীতে বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে এই বামপন্থা, এই বামপন্থী আদর্শকে ভর করে বামপন্থীরা যে কথা বলে। বামপন্থীরা বলে কি? বামপন্থীরা বলে সমাজের সবার যেন সমান অধিকার থাকে, সবার যেন কাজের অধিকার থাকে, বেতনের সমমূল্য, মানে সবাই যেন সমান বেতন পায়, কাউকে না খুব গরিব হয়ে যেতে হয়, আর কেউ না চচ্চর করে খুব বড়লোক হয়ে যায়। এই দিকে নজর দেওয়ার কথা বলে বামপন্থীরা। বামপন্থীরা বলে গরিব মানুষের সন্তানরাও যেন নিখরচায় পড়ার সুযোগ পায়, তারাও যাতে শিক্ষিত হতে পারে। বামপন্থীরা এই কথাও বলে, বামপন্থীরা বলে যে মানুষের মুখে দুবেলা দুমুঠো ভাত তুলে দিতে হবে, তার জন্যে রেশন ফ্রি করতে হবে। এই যে সরকারের বিভিন্ন রকম পলিসি, এই নিয়ে বামপন্থীরা সবসময় সংগ্রাম করে, আন্দোলন করে। এই পলিসিগুলোর ওপর ভর করেই
আমাদের পৃথিবীর বিভিন্ন প্রান্তে দেখতে পাওয়া যাচ্ছে যে বিভিন্ন দিকে এই আদর্শ, এই লক্ষ্যগুলোকে ভর করে বিভিন্ন নেতারা, বিভিন্ন মানুষ ক্ষমতায় চলে আসছে। তেমনই দেখতে পাওয়া গেছে আমেরিকায় খোদ ওই খ্যাপা একজন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার খোদ খাস গড়ে নিউ ইয়র্কে এমন একজন তরুণ উঠে এলেন যার নাম জোরান মামদানি, যিনি এই বামপন্থীদের কথাই মানুষের সামনে তুলে ধরলেন। আর সেই কথাগুলো তুলে ধরার পরে সেগুলো এমন গ্রহণযোগ্য হলো, মানুষ দুহাত খুলে তাকে ভোট দিলেন, তাকে ভোটের ঝুলি উজাড় করে দিলেন এবং নিউ ইয়র্কের মেয়রের পদে তিনি চলে এলেন। চারিদিকে এরম বামপন্থা আদর্শর যখন জয় জয়কার হচ্ছে এবং বামপন্থা আদর্শকে সবাই গ্রহণ করছে, তখন কেন পশ্চিমবঙ্গে বলা হয় বামপন্থা মুছে গেছে, এই বামপন্থী আদর্শ আর কোনোদিন ফিরে আসবে না? হিটলার পরাজিত হয়েছিল, আর রাশিয়ার রেভলিউশন সেটাও আমরা জানি। আমরা এবার যদি দেখি ডোনাল্ড ট্রাম্প যে অ্যাবসলুটলি অপোজিট সাইডে আছে, তাহলে একটা মেরুর উল্টো দিকে ট্রাম্প, তার উল্টো দিকে মাদানি। তাহলে যখন ট্রাম্পরা আসে তখন মাদানিদের অভ্যুত্থান হয়। তাহলে বুঝে নিতে হবে, যখন ভারতবর্ষে আরএসএস এই বিজেপি এবং তৃণমূলকে পরিচালনা করছে এবং দেশের সংবিধানকে ধীরে 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 নষ্ট করে ফেলছে, প্রত্যেকটা অধিকারকে ধ্বংস করছে, তখন কিন্তু বামপন্থীদের উত্থান হবে, এটাই স্বাভাবিক নিয়ম। দেখুন, পশ্চিমবঙ্গে বলা হয় যে বিজেপি তৃণমূলকে ঘাঁটাবে না, আবার তৃণমূলও বিজেপিকে ঘাঁটাবে না, কারণ এনাদের মধ্যে নাকি একটা অদ্ভুত সেটিং আছে, যে এই সেটিংয়ের জন্যে বিজেপি চায় রাজ্যের ক্ষমতায় তৃণমূলই থেকে যাক, আর তৃণমূল চায় কেন্দ্রে বিজেপিকে সমর্থন করতে পারলেই আমরা আমাদের এই রাজ্যের মসনদে টিকে থাকতে পারবো। এই যে বিজেপি তৃণমূলের এরকম এই সেটিং রাজনীতির জন্যে মাঝখান থেকে আপনারা শূন্য থেকে যাচ্ছেন। তো আপনাদের এই শূন্যর গেরো কাটানোর জন্যে, এবং আপনারা একটা কথা বলেন যে আরএসএসের নাকি একই বৃন্তে দুটি কুসুম হচ্ছে বিজেপি তৃণমূল, যে এই কথাটা যে বলেন, এই কথাটা সাধারণ মানুষকে তাহলে বোঝাবেন কি করে যে বিজেপি তৃণমূল একই, কোনো আলাদা না, কোনো শত্রু না কেউ? দেখুন, দীর্ঘদিন ধরে বামপন্থীরা বলে আসছে যে আসলে এই একে অপরের বোঝাপড়া করে চলছে, এবং আমরা তা আমাদের নিজেদের জীবনের অভিজ্ঞতার মধ্যেও দেখেছি। সিবিআই চার্জশিট ফাইল করছে, অভিষেক ব্যানার্জির নাম রাখছে উইদাউট ডিসক্লোজিং আদার পার্টিকুলার, সেটা আইডেন্টিফাই না করা যায়, তার মানে কোথাও হাইড করার চেষ্টা। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে আমরা সেটা দেখিয়েছি যে কীভাবে ওরা যোগসাজশ করে চলছে, কিন্তু ভুলে যান আমাদের কথা, মানুষও বুঝতে শুরু করেছে। আর দুদিন আগে আমাদের হাইকোর্টের রিটায়ার্ড জাজ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি এখন বিজেপির মন্ত্রী, এমপি, তিনি বলছেন যে কেন্দ্র চায় না তৃণমূলকে সরাতে। মানে যারা পশ্চিমবঙ্গের বিজেপিতে আছেন তারা কেউ হয়তো স্বীকার করতে পারছেন না, জজ সাহেব স্বীকার করেছেন, কিন্তু তারা প্রত্যেকেই জানেন যে তারা এখানে তৃণমূলকে সরাতে চাইলে তা সরাতে পারবে না, এবং তার জন্যই ফলে পুরোটাই চলে কেন্দ্রের অঙ্গুলি হেলনে, আমি বলবো পুরোটাই চলে আরএসএস এর সিদ্ধান্ত অনুযায়ী। এটা সাধারণ মানুষ আজকে বুঝে গেছে, আজকে যারা এ প্রান্তে কালকে তারা ও প্রান্তে, এবং এই বোঝাপড়াটা এমন হয়ে গেছে, আমাদের সংবিধানে অ্যামেন্ডমেন্ট করে নিয়ে আসা হলো যাতে হর্স ট্রেডিং বন্ধ করা যায়। কারণ আমি ভোট দিচ্ছি যার পক্ষে, সে আমার রিপ্রেজেন্টেটিভ, আমি একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টি তার যা এজেন্ডা নিয়ে এসছে তাকে সাপোর্ট করি, তার জন্য আমি ব্যক্তিটিকে ভোট দিচ্ছি না, আমি আসলে ওই পলিসিটাকে ভোট দিচ্ছি। সংবিধানে ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি বলে একটি চ্যাপ্টার তৈরি করা হয়েছে, এবং সেই চ্যাপ্টারটা যেহেতু দেশ স্বাধীন যখন হচ্ছে তখন আমার দেশের সম্পদ সব লুট করে নিয়ে গেছে বিদেশিরা, ফলে এই চ্যাপ্টারে যে অধিকার দেওয়া আছে, কাজের অধিকার, স্বাস্থ্যের অধিকার, যা যা বলা আছে, তা যদি কেউ এনফোর্স করতে যায় কোর্টে, তা সম্ভব হবে না। ফলে এইটাকে সরকার তার পলিসির মধ্যে নিয়ে আসবে, দেশ স্বাধীন হয়েছে, এই দেশের নাগরিক, তারা আমাদের প্রশাসন ক্ষমতায় থাকবে, ফলে দেশের মানুষের পক্ষে তারা পলিসি তৈরি করবে, এইটা মাথায় রেখে। সেখানে আমরা ভোট দিচ্ছি একজনকে, সে সেই পলিসিটার যাকে সাপোর্ট করছি আমি, তার ঠিক উল্টো দিকে চলে যাচ্ছে, যাকে হারিয়ে এসছি।
এই ধরনের বিট্রিয়াল ভারতবর্ষের নাগরিককে দেখতে হবে, তা আমরা কল্পনাতেও আসিনি। অ্যাটলিস্ট যারা সংবিধান তৈরি করেছিলেন তারা কখনো কল্পনাতে ভাবেননি। আগে দেখা যেত মমতা ব্যানার্জি যখন বিরোধী নেত্রী ছিলেন, কোনো কিছু মাথা মুন্ডু থাক আর না থাক, উনি কিন্তু প্রতিবাদ করতে রাস্তায় নেমে পড়তেন, উনি বিক্ষোভ করতে রাস্তায় নামতেন, উনি মিটিং মিছিল করতে রাস্তায় নামতেন। এবং উনি এরামও করেছিলেন, উনি রাইটার্স অভিযান করে নিয়েছিলেন। কিন্তু মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে আপনারা প্রত্যেক দিন এত ইস্যু পান, আপনারা কেন নবান্ন অভিযান করছেন না? আমি যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রশ্ন উঠবে, তখন আমি পশ্চিমবঙ্গের যে পেছনের ঐতিহ্য, যাদেরকে আমরা মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছি, তার সঙ্গে আর তুলনায় যাই না। আমি পশ্চিমবঙ্গবাসীর কাছে আপনাদের মাধ্যমে অনুরোধ করব, যত শীঘ্রই সম্ভব এনাকে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল এইটা যদি ভুলে যেতে পারেন, তাহলে আগামী প্রজন্মকে বাঁচাতে পারব। এই ভদ্রমহিলা মুখে যা বলেন আর যা নিজে করেন তার সঙ্গে কোনো সামঞ্জস্য নেই। তিনি সর্বদাই মিথ্যে কথা বলেন এবং যা এখন উনি বলছেন তা আসলে মাথায় আরও অন্য কিছু থাকবে, সেটা নিয়েই বলেন। ফলে যিনি কাজ বাঁচানোর কথা বলেন, কাজের দিন নষ্ট হওয়ার কথা বলেন, একটু দেখুন যে আমাদের পশ্চিমবঙ্গের যে ছুটির ক্যালেন্ডার, তার বাইরে কতগুলো ছুটি এক বছরে উনি দেন। সেগুলো যদি হিসাব করতে পারেন, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ সব জানেন। একটু শুধু স্মরণ করতে হবে পেছনের দিনগুলোকে, তাহলে বুঝে যাবেন যে আমি যে মিথ্যক বললাম রাজ্যের মুখ্যমন্ত্রীকে, উইথ অল রেসপন্সিবিলিটি বললাম। দেখুন, মমতা ব্যানার্জিকে নিয়ে আরও একটা কথা বলা হয়। মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী থাকার সময় বন্ধ করতেন, চারিদিকে যখন ইচ্ছা বন্ধ ডেকে দিতেন। কিন্তু তিনি ঠিক ক্ষমতায় বসার পরে বন্ধ খুব খারাপ জিনিস মনে করতে শুরু করলেন। জানি না কেন, তিনি যখন বিরোধী ছিলেন তখন বন্ধকে এত খারাপ মনে হতো না, কিন্তু ক্ষমতায় আসার পরে তার মনে হলো বন্ধ এতই খারাপ যে মানুষের কাজের ক্ষতি হতে পারে। এবং তার এই যে একটা দিক নির্দেশ, তার যে এই নতুন একটা চিন্তাভাবনা যে বন্ধ খুব খারাপ, কিন্তু তিনি বিরোধী থাকাকালীন মুড়ি মুরগির মতো বন্ধ করে বেড়াতেন। আপনারা মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে এই বন্ধ, এই রাজনীতিকে একদম উনি মুছে দেবেন ঠিক করলেন, এবং আপনারাও চুপ করে একদম বাধ্য ছাত্রের মতো সেগুলো মেনে নিলেন। কেন করলেন এটা? উনি যখন এত বন্ধ করতেন, উনি যখন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে এত রাস্তায় নামতেন, তো আপনাদের এত ইস্যু থাকার পরেও আপনাদের তো কোনো বন্ধ, হরতাল এইসব করতে দেখাই যায় না। আমি শুরুতেই বললাম, দুর্নীতিবাজ দ্বারা নিমজ্জিত একটি দল, তারা শাসন ক্ষমতায় আছে, তারা জানেন প্রতিনিয়ত চুরি করছে, এবং সেই চোরদের ধরার জন্যে বামপন্থীরা রাস্তায় আছেন, বামপন্থী আইনজীবীরা আদালতে আছেন। প্রতিনিয়ত আমরা লড়াই করছি। রাজীব কুমারকে বাঁচাতে রাস্তায় ধর্ণা দিয়েছিলেন যিনি, তার নামও মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি। আমরা কলকাতা হাইকোর্টে এইবার 21শে জুলাইয়ের আগে আমাদের আইনজীবীদের সংগঠন অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের পক্ষ থেকে একটি মামলা দায়ের করি। আমরা বলি যে বিগত কয়েক বছর ধরে এই যেখানে 21শে জুলাইয়ের মঞ্চ বাঁধা হয়, সেখানে 144 ঘোষণা করে রাখা হয়েছে। সেখানে কোনো সংগঠনকে মানে 100 জনের প্রোগ্রামও করতে দেন না। তাহলে সেখানে কলকাতা পুলিশ এই রিজন দেখান যে এইখানে যদি প্রোগ্রাম করা হয়, কোনো কর্মসূচি করলে ট্রাফিক কনজেশন হবে, বা হাজার রকম বাহানা দেখান। কিভাবে শাসক দলকে দেয়া হচ্ছে একই প্রতিবাদী মঞ্চ। ফলে 21শে জুলাইয়ের প্রতিবাদী মঞ্চ কি মঞ্চ নয় এতদিন আমরা বুঝে গেছেন। ওখানে পাগলু ড্যান্স হয়, আর সেই প্রতিবাদটাকে ওই পর্যায়ে নিয়ে যাওয়া আর একটা নির্দিষ্ট ডেজিগনেটেড জায়গা করে ফেলা নিজের জন্য, শুধুমাত্র নিজের জন্য। প্রতিবাদ করার অধিকার একমাত্র তৃণমূলে আছে, এটা প্রমাণ করা। আর সেই প্রতিবাদটা পাগলু ড্যান্সের মতনই হবে, সেটা দেখিয়ে দেওয়া, সেই পথ দেখানো। এইটা আসলে ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 19-এর যে অধিকার সাধারণ মানুষের কাছে আছে, যে অধিকার না নরেন্দ্র মোদী দিয়েছেন না মমতা ব্যানার্জি দিয়েছেন, যে অধিকার ক্ষুদিরাম বসু, আশফাকুল্লাহ খান, ভগৎ সিং, সূর্য সেন, মাতঙ্গিনী হাজরা এদের সকলের প্রাণের বিনিময়ে পেয়েছি আমরা।
সেই অধিকারকে উনি কেড়ে নিচ্ছেন, শুধু নয় উনি মিসডিরেক্টেড করছেন পাগলু ড্যান্স দিয়ে। এটা ভারতবাসীদের প্রতি বেইমানি, ভারতবর্ষের সংবিধানের উপরে বেইমানি। হ্যাঁ, ফলে বুঝে নেওয়ার সময় এসছে যে এই ধরনের সিদ্ধান্ত যারা নিতে পারেন তাদেরকে আদৌ এই দেশে রাখা যায় কিনা। প্রবাদে একটা কথা আছে, কোনো কথা কোনো মানুষকে বহুবার বলার পরে সেটা যদি সে না শোনে তাহলে তার কানের কাছে গিয়ে চেঁচাতে হয়। আবার একটা কথা বলে না যে অনেকক্ষণ ধরে দরজায় কড়া নাড়ছে, দরজা খুলছে না, তাহলে দরজা ভেঙে দাও, ভেঙে ঢোক। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে রাজ্যের শাসক দলের এত দুর্নীতি, এত অনিয়ম, এত রাহাজানি, এইগুলো দিনের পর দিন চলে আসছে। আর আপনারা বারংবার তাকে বলছেন, সরকারকে প্রশ্ন করছেন, শাসককে বলছেন যে এত দুর্নীতি করা যাবে না, এই দুর্নীতি বন্ধ করতে হবে। আপনারা এতবার বলার পরেও তো তাদের কানে ঢুকছে না। তো এতবার ভালোভাবে ভদ্রভাবে যে বলছেন তাদের কানে ঢুকছে না, তো কখন আপনারা এবার চেঁচিয়ে বলবেন কানের কাছে গিয়ে? কখন আপনারা এই আস্তে আস্তে করে দরজায় কড়া নাড়া বন্ধ করে দরজাটা ভেঙে খুলে গিয়ে শাসককে চোখে আঙুল দিয়ে প্রশ্ন করবেন? আমি বিশ্বাস করি না যে বামপন্থীরা করছে না। আমি যে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ কথা। আমি একটি ইলেকট্রনিক মিডিয়াতে গিয়ে বলেছিলাম যে আপনারা জয় শ্রীরাম নিয়ে প্রোগ্রাম দেখান, আচ্ছা আপনারা তো কোনোদিন দেখান না যে 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে। যতদিন না পর্যন্ত বামপন্থী আইনজীবীরা আদালত থেকে একটা নির্দেশ নিয়ে আসছে, দেখান না তো গ্রাম বাংলার অর্থনৈতিক অবস্থা কোন পর্যায়ে পৌঁছাচ্ছে। আচ্ছা আপনারা দেখান না তো যে এমপ্লয়মেন্ট কোন জায়গায় পৌঁছাচ্ছে। দেখান না তো হসপিটালে মানুষ বেড না পেয়ে কেন মেঝেতে শুয়ে আছে। তাহলে এই যে পরিস্থিতি, যে রোজকার যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, হ্যাঁ, মানে হসপিটালগুলো প্রাইভেটাইজেশন হয়ে যাচ্ছে, শিক্ষা ক্ষেত্র একইভাবে প্রাইভেটাইজেশন হয়ে যাচ্ছে, সরকারি শিক্ষা বন্ধ হয়ে যাচ্ছে। দেখান না, দেখান ওইটা। তাহলে এই যখন পরিস্থিতি তৈরি হচ্ছে তখন আপনি দেখতে পাচ্ছেন না যে বামপন্থীরা, ছাত্র যুবরা, মীনাক্ষী, ধ্রুব, কলতান, এরা সব রাস্তায় নেমে আছে। হ্যাঁ, বর্ণনা, দিদিতি, মানে এত সব ছেলে মেয়ে, সব ইয়াং লিডার, সৃজন, হ্যাঁ, তারা সব রাস্তায় নেমে সারা বছর ধরে লড়াই করছে শুধুমাত্র এই খাদ্য, বস্ত্র, বাসস্থান নিশ্চিত করার জন্য। দেখাতে পারেন না আপনারা, আর সেই জন্যেই মানুষের কাছে পৌঁছাচ্ছে না। কিন্তু এই কথা নিশ্চিতভাবে বলতে পারি, কেউ চোখ বন্ধ করে নেই, মানুষকে ভয় রাখা হয়েছে। এই সংবিধানের প্রথম বাক্যটি হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। আমরা যারা বামপন্থীরা রাস্তায় আছি, যারা বামপন্থী আইনজীবীরা আদালতে আছি, সবাই মিলে আমরা লড়াই করছি। এই লড়াইকে আগিয়ে নিয়ে যাবে এই বাংলার মানুষই, যাদের দায়িত্ব, যারা এই সংবিধানকে রচনা করেছে এবং যাদের দায়িত্ব এই সংবিধানকে বাঁচানোর, তারাই এই লড়াইকে আগিয়ে নিয়ে যাবে, এই দেশকে বাঁচাবে, এই সংবিধানকে বাঁচাবে। দেখুন, বর্তমানে রাজ্যে এমন পরিস্থিতি, বিজেপি হিন্দুদের ভোট নিয়ে চলে যাবে আর তৃণমূল মুসলমানদের ভোট নিয়ে চলে যাবে। কারণ বিজেপি নাকি বলে তারা হিন্দু দরদি, আর তৃণমূল বলে তারা মুসলিমদের মানে রক্ষাকর্তা। তো এরা এরকম একটা ধর্মের বাইনারি তৈরি করে, এ হিন্দু ভোট নিয়ে চলে যাবে ও মুসলমান ভোট নিয়ে চলে যাবে। মাঝখান দিয়ে আপনারা তো শূন্যই থেকে যাবেন, কারণ আপনাদের তো এজেন্ডা শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, খাদ্য। হ্যাঁ, এইগুলো মানছি, এইগুলোই আসল সমস্যা সমাজের, যে মানুষের শিক্ষা পাওয়া উচিত, মানুষের কর্মসংস্থান হওয়া উচিত, মানুষের দুবেলা খাদ্য পাওয়া উচিত। কিন্তু এইগুলো যে আসল সমস্যা, এগুলো মানুষকে কবে বোঝাতে পারবেন? মানুষকে না বোঝাতে পারলে তো এরা এই বাইনারি খেলে যাবে আর আপনারা শূন্যই থেকে যাবেন। দেখুন, এই সিদ্ধান্ত মানুষই নেবে। অবশ্যই সেখানে আমরা যারা আছি এই সমাজে এগিয়ে থাকা অংশের মানুষ, তাদেরকে বাড়তি দায়িত্ব নিতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রচার মাধ্যম, যেটা এর আগেই বললাম, তাকে ব্যবহার করতে জানতে হবে, তাকে ব্যবহার করতে হবে। আপনি যদি মাদানির ক্ষেত্রে দেখেন, কত সুন্দরভাবে উনি প্রচার মাধ্যমকে ব্যবহার করেছেন, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেছেন। আমি নিজে ওনাকে যখন রিকোয়েস্ট পাঠাই, ইমিডিয়েটলি সেটা অ্যাকসেপ্টেড হয় এবং প্রত্যেক দিনকার উনি মেসেজ আমাকে পাঠাচ্ছেন থ্রু ইনস্টাগ্রাম। ফলে আমি নিজে অভিজ্ঞতা সঞ্চয় করেছি ওনার কাছ থেকে, যে কিভাবে উনি প্রচার যন্ত্রকে ব্যবহার করছেন। আমরা রাস্তায় আছি, লড়াইয়ে আছি,
সেটা প্রচার করতে হবে এবং বর্তমান যে প্রযুক্তি তাকে ব্যবহার করে সেই প্রচার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যেতে হবে। দিন গড়িয়েছে, বামপন্থীদের লড়াইয়ের মাধ্যমগুলোকে একই রকমভাবে ডেভেলপ করতে হবে, হচ্ছেও। এখন এই যে আমরা আপনার সঙ্গে বসেই আলোচনা করছি, একই রকমভাবে এটা একটা মাধ্যম আমি মনে করি যেখান থেকে মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। ফলে এগুলোকে ব্যবহার করেই মানুষকে তার অধিকার সম্পর্কে সচেতন করতে হবে। মানুষ তার ডিপ্রাইভেশন সম্পর্কে যখন নিজে উপলব্ধি করবেন, করছেনও, আর যে কারণেই তো বিভিন্ন এই ভয় দেখানো হয়, এই ভয় দেখানোর রাজনীতিটা এই কারণেই করা হয় যে যাতে মানুষ সঙ্গবদ্ধ না হয় এবং প্রতিবাদী হয়ে না ওঠে, তার জন্য ডিভাইড অ্যান্ড রুল তৈরি করা। সে কাজই করছেন, যার জন্যে তো পশ্চিমবঙ্গে যেখানে 60% মানুষ, সেখানে আদিবাসী, দলিত, বা অন্যান্য মাইনরিটিস আছেন, তাদের অধিকার সম্পর্কে কেউ ভাবছে না। তারা যেখানে ছিল সেখানেই পড়ে থাকছে। তাই আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদের মাধ্যমে ওদের কাছে তাদের অধিকার সম্পর্কে সচেতন করা, এবং একটা সময় তারাই রিভল্ট করবে, এদেরকে উল্টে দেবে। এসআইআর তো বামফ্রন্ট সরকারের সময়ও হয়েছিল। তো বামফ্রন্ট সরকারের সময় যখন এসআইআর হয়েছিল তখন তো এত নাটক হয়নি, এত ডামাডোল হয়নি। মমতা ব্যানার্জির সময় এই এসআইআর হওয়া নিয়ে এত নাটক হচ্ছে। অদ্ভুতভাবে দেখতে পাওয়া যায় মমতা ব্যানার্জি যে কোনো ইস্যুকে ঘাঁটিয়ে দিয়ে সেখান থেকে ফায়দা তুলতে চান, এবং সেই ফায়দা তুলে মানুষকে দেখান তিনি মানুষের জন্য লড়ছেন, এবং তার জন্য তিনি ভোটেও অনেক সুযোগ সুবিধা পান, লাভ হয়ে যায় তার। আপনারা মমতা ব্যানার্জির এই রাজনীতিটা কবে শিখবেন, যে ফায়দা তোলার রাজনীতি? যে এসআইআর একটা জুজু দেখিয়ে মমতা ব্যানার্জি পুরো বিষয়টাকে ঘাঁটিয়ে দিতে চাইছেন। আমাদের মমতা ব্যানার্জি থেকে শিখতে চাই না, কারণ আমরা কখনোই সাধারণ মানুষকে বিপথগামী করতে চাই না, এটা আমাদের কাজই নয়। ফলে আমরা যারা, আমি এই জন্য বলি যে কনস্টিটিউশনাল কমিটমেন্ট অফ দ্য পলিটিক্যাল পার্টিস যারা এখন পাওয়ারে আছে, জিরো মানে তলানিতে থেকে গেছে। আপনারা যখন ভোট বাক্সে আমাদের জিরো খুঁজছেন, তখন আমি বলবো যে এই দেশের রাজনীতি কি হবে? এই দেশের একমাত্র স্বীকৃত রাজনৈতিক দলিল হচ্ছে এই দেশের সংবিধান। এই সংবিধানের প্রতি দায়বদ্ধতা আছে, এই কমিটমেন্ট একটিও পলিটিক্যাল পার্টিজের নেই যারা ক্ষমতায় আছে। তাহলে ওই যে বললাম, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমাদেরকে বাঁচাতে হবে এই সংবিধানকে। তাহলে বামপন্থীরা বিপথগামী করবে না। আর সে কারণেই বামপন্থীরা শুরু থেকেই মানুষের কাছে এই বার্তা নিয়ে যাচ্ছে, এসআইআর হচ্ছে আতঙ্কের নাম, ভয় পাবেন না। আমরা বামপন্থী আইনজীবীরা আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই, আমরা আছি। কোনো সমস্যা হলে আপনাদের মাধ্যমে যেন আমাদের কাছে যোগাযোগ করে। আমাদের এক দল আইনজীবী সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে আছে, তাদের কাছে আপনাদের পৌঁছে দেব এবং সব রকম সহযোগিতা করব যাতে আপনাদের বিপদে পড়তে না হয়। মনে রাখবেন, এসআইআর পশ্চিমবঙ্গে যদি ভাবেন যিনি রাস্তায় মিছিল করতে নামছেন, তিনি কিন্তু সিদ্ধান্ত নিতে পারেননি কেরল গভর্নমেন্টের মতো। ডিটেনশন ক্যাম্পের কথা গেলামই না, মানুষের কাছে চলে এসছে অলরেডি। এখন যখন আপনি মুর্শিদাবাদ, মালদা, বিভিন্ন জায়গায় বিজেপি, তৃণমূল এক জায়গায় মিলে আপনি ওই ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে মানুষকে একটা ডিভাইড করতে পারলেন না বামপন্থীরা রাস্তা থাকার কারণে, তখন আপনি এসআইআর এর ভয় দেখাতে চাইছেন। ফলে মানুষ এই ভয়ে আতঙ্কিত হবে না। যে চাল উনি দিয়েছেন তা সফল হবে না। ওই এনআরসির মতো 2021 সালের জুজু দেখিয়ে 2026 কিন্তু উনি পার করতে পারবেন না। মানুষ এবছর সচেতন হয়েছে, তাদেরকে ভয় দেখানো হচ্ছে। সাধারণ মানুষ খুব স্বাভাবিক কারণে ভয় পায়। আমরা সেই দায়িত্ব নিয়েছি। সকলে যারা আছেন সচেতন মানুষ বিভিন্ন প্রান্তে, আমাদের বাইরেও, তাদেরকে অনুরোধ করব সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে, যাতে আতঙ্কিত না হন, নিশ্চিন্তে নিজের অধিকারকে প্রয়োগ করেন। বিজেপি যে এখানে বি টিম হিসেবে তৃণমূলকে রেখে দিতে চায়, এই কথা শুনতে পাওয়া যায়। বিজেপি এখানে বি টিম হিসেবে তৃণমূলকে রেখে দিলে এই কমিউনিস্ট পার্টি মানে আপনারা সিপিআইএম এর উত্থান হবে না, এটাই বিজেপির নাকি মূল এজেন্ডা।
তো এই যে তাদের মধ্যে এই একটা গট আপ কেস, তাদের মধ্যে এরকম একটা সেটিং, তারা যদি এটা চালিয়ে যেতেই থাকে তাহলে তো আদতে এ রাজ্যের বিরোধী আর সরকার এদের মধ্যের যে একটা দ্বন্দ্ব পুরোটাই মিথ্যে, লোক দেখানো। আদতে এখানকার বিরোধীরা সরকারকে কোনো প্রশ্নই করতে চায় না, যেটুকু করে লোক দেখানো করে, এবং এই প্রশ্ন না করার ফলে এখানে এই সরকার টিকেই থাকবে। তো মানুষের প্রতিদিনের নিত্যদিনের বিভিন্ন সমস্যা বাড়তেই থাকবে। এর থেকে মুক্তির পথ কি? দেখুন, এটা শুধু তৃণমূল আর বিজেপি নয়, যেখানে যেখানে ছোট ছোট দলগুলো আছে বিভিন্ন রাজ্যে, দিল্লিতে একসময় আপ ছিল, বিহারে আছে, আপনার উড়িষ্যাতে আছে, যতগুলো জায়গায় আছে সবগুলো জায়গাতেই দেখবেন বিজেপির সঙ্গে একটি খেলা চলে। এখন পশ্চিমবঙ্গে যা জনবন্টন আছে, বিজেপি খুব ভালো করেই জানেন যে এখানে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করার ক্ষমতা তাদের নেই। ফলে এই জুজু খেলে যাবে এবং এই ডিভাইড করার চেষ্টা করে যাবে। কিন্তু এইবার যে সেইটা ব্যর্থ হয়েছে, বিহারে এসআইআর, পশ্চিমবঙ্গে এসআইআর, বা সারা ভারতবর্ষ যদি এসআইআর করার যে প্রস্তুতি, আসলে ওদের লক্ষ্য হচ্ছে যাদের মধ্যে এই ক্ষোভ তৈরি হয়েছে তাদের কত অংশকে আসলে ভোটার তালিকার বাইরে রাখতে পারে। আপনি যদি এসআইআর এর নিরীক্ষণ করেন, মানে যে আইনের রেফারেন্সে এই এসআইআর নিয়ে আসা হয়েছে, সেই আইনেই বলা আছে যে আগের যে তালিকা, সেই তালিকাকে ভ্যালিড মেনে নিয়ে আগাতে হবে এসআইআর, এবং স্পেশাল রিজন দেখিয়ে। কোনো স্পেশাল রিজন অ্যাজ সাচ দেখানো হয়নি। হরিয়ানার ক্ষেত্রে কি ঘটনা ঘটেছে, কতটা সেন্ট্রালাইজ করাপশন বিজেপি করেছে বলছি নাকি নির্বাচন কমিশন করেছে এ বলা সঠিক হবে, সেটা আমার মনে হয় জনগণ ভালো বুঝতে পারবেন। তার কারণ জনগণ নিজেরা তাদের অভিজ্ঞতার মধ্যে বুঝেছে যে নির্বাচন কমিশনই আসলে তাদের অধিকারকে প্রতিনিয়ত খর্ব করছে। ব্রাজিলের মডেলের কথা বলছি। ফলে এটা একটা এক্সাম্পল। ফলে সেই ধরনের ভোটার লিস্টের সুবিধা নিয়ে এখন আসলে যারা প্রতিবাদী মানুষ, আসলে যারা এদেশের নাগরিক, তাদের কি যারা অনেক বেশি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায়, তাহলে এই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া গোষ্ঠীকে, যাদের মনে ক্ষোভ তৈরি হয়েছে তাদের অধিকার থেকে বঞ্চনার কারণে, তাদেরকে ভোট দিতে দেব না। এবং এমন একটা সিস্টেম করেছে, 9th ড্রাফট রোল পাবলিশ করবে, তারপরে অবজেকশন ক্লেম, লিমিটেড পিরিয়ড, ফেব্রুয়ারিতে ফাইনাল ভোটার লিস্ট, তারপরে ভোট ডিক্লেয়ার করবে। ফাইনাল ভোটার লিস্টে পাবলিশ হয়ে যাওয়ার পর আপনার অ্যাপিল করার রাইট আছে, কিন্তু সেই অ্যাপিলের সিদ্ধান্ত আস্তে আস্তে নির্বাচন হয়ে যাবে। কিন্তু মানুষকে যে ভয়টা দেওয়া হয়েছে যে ভোটার লিস্টে যদি নাম না থাকে তাহলে আপনি দেশ ছাড়া হবেন, ভয় পাবেন না, আসলে আপনার এই বছরের ভোটটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আর কিছু ওদের লক্ষ্য নয়। মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, সেই ক্ষোভের প্রতিফলন যাতে নির্বাচনে না হয় সেই প্রচেষ্টায় সামিল হয়েছে বিজেপি, তৃণমূল, এই ছোট ছোট রাজনৈতিক দলগুলো, বিভিন্ন তাদের যাকে যেখানে বিজেপি সেট করে রেখেছে, আরএসএস সেট করে রেখেছে, বিজেপি নয় আরএসএস। ফলে এইটা হচ্ছে লক্ষ্য। এসআইআর করা হচ্ছে আপনার ভোটকে কেড়ে নেওয়ার জন্য, আপনার ক্ষোভের প্রতিফলন যাতে না ঘটে ভোট বাক্সে, তাকে নিশ্চিত করার জন্য। ফলে আপনাকে নিশ্চিত করতে হবে আমাদের সকলের সহযোগিতা নিয়ে, যাতে আপনার ভোটটাকে নিশ্চিত করা যায়, আপনার ভোটার লিস্টের নামটা নিশ্চিত করা যায়। কেউ সরাতে পারবে না, ভয় পাবে না। দেখুন, আপনারা মুখে এত কিছু বলুন যে আমরা বিজেপির বিরুদ্ধে লড়বো, আপনারা তৃণমূলের বিরুদ্ধে লড়বেন, এত কিছু মুখে বললেও বাস্তবে তো একটা কথা আপনাদের মানতেই হবে, এই যে ইলেকট্রাল বন্ড, এই ইলেকট্রাল বন্ডে বিজেপি কত টাকা পেয়েছে। অত টাকা পাওয়ার পরে, অত শক্তিশালী একটা দল, এত টাকা পুঁজি আছে এই ইলেকট্রাল বন্ডে পাওয়ার ফলে, তেমন তৃণমূলও ইলেকট্রাল বন্ডে অনেক টাকা পেয়েছে। এই যে দুটো পার্টি এত টাকা পেয়েছে, এত টাকার ওপর, গদির ওপর বসে আছে, সেখানে তারা নাকি বলে আপনারা ওই তো কৌটো নাচিয়ে নাকি অর্থ সংগ্রহ করে দল চালান। তো এই অর্থনৈতিক দিক থেকে এত তারতম্য, ওরা বড় লোকের দল আর আপনারা ওই তো একটা মানে কৌটো নাচিয়ে যেটুকু টাকা পান ওই গরিব লোকের দল। তো পয়সার তারতম্যের ভিত্তিতেই তো আপনারা ওদের সাথে লড়ে পারবেন না। এই যে পার্থক্যটা, এই তারতম্যটা মুছবেন কি করে? আপনারা তো ওদের পয়সার কাছে হেরে যাবেন প্রত্যেকবার। মানে জেতার কি কোনো আপনাদের কাছে অন্যান্য প্ল্যান আছে? ভারতবর্ষের বুকে একমাত্র রাজনৈতিক দল এই বামপন্থীরা সুপ্রিম কোর্টে মামলা করে এটা প্রমাণ করেছে যে এই কনস্টিটিউশনাল কমিটমেন্ট অফ দ্য পলিটিক্যাল পার্টিসের যে কথা বলছিলাম তা বোধহয় একমাত্র বামপন্থীদেরই আছে, এবং সুপ্রিম কোর্ট সেটা আফেল্ড করেছে।
আনফর্চুনেটলি সুপ্রিম কোর্টে যারা বিচারপতি আছেন তাদের প্রতি সম্মান জানিয়েই বলছি, তাদের এই সাহস হয় না যে তাদের এই অর্ডারটাকে সঠিকভাবে প্রয়োগ করে মুখোশটা খুলে দেওয়া, প্রত্যেককে দেখিয়ে দেওয়া কারা 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 এখানে আছে, কারা কারা ইনভলভ। এই নির্বাচন কমিশন, এই বিভিন্ন শেল কোম্পানিগুলো এই যে তৈরি করে রাখা হয়েছে, আসলে তো মোদি এবং মমতা এরা ব্যবসা করছে এবং ব্যবসায়ের পণ্য হচ্ছে এদেশের নাগরিক। আমরা বলি, যারা সংবিধান নিয়ে চর্চা করি, আমরা বলি ওনারা এই দেশের সমস্ত সম্পদের মালিক হচ্ছে দেশের নাগরিক। আমরা নির্বাচিত করি আমাদের ট্রাস্টিকে। মোদি মমতা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যারা যেখানেই হন তারা হচ্ছেন আমাদের ট্রাস্টি। তাদের দায়িত্ব হচ্ছে সংবিধানের নিরিখে এই দেশের সম্পদকে বন্টন করা। ফলে এই যে সম্পদকে কুক্ষিগত করছে তার ফলস্বরূপই হচ্ছে এই কয়েকটা কোম্পানি, তাদের বিরাট ধন সম্পদ তৈরি হচ্ছে। এবং আপনারা যদি একটু বিশ্লেষণ করেন, পশ্চিমবঙ্গের নিরিখে দেখেন, আমরা কয়েকদিন আগে কতগুলো পেপারস নিয়ে বিশ্লেষণ করছিলাম, দেউচা পাচামি, সবাই একেবারে ঘটা করে কয়লা শিল্প হবে, প্রচুর এমপ্লয়মেন্ট হবে। হাসি পায়, যিনি এইখান থেকে শিল্পকে দূর করলেন তিনি প্রচুর শিল্পের কথা বলছেন। খোলামুখ কয়লার খনি হবে কি হবে না তাই নিয়ে অনেক চর্চা চলছে। আমরা খাতাপত্র দেখতে পাচ্ছি কয়লা খনির কোনো সিদ্ধান্তই নেয়নি এই রাজ্যের সরকার, ক্যাবিনেট ডিসিশন নিয়েছে ব্যাসাল্ট নিয়ে। তাহলে এই ব্যাসাল্ট এর কোম্পানি টেন্ডার কাদের কাছে যাচ্ছে, সেখান থেকে কনসোর্টিয়ামে কারা কারা আছে, আমরা খোঁজ করতে গিয়ে দেখতে পাচ্ছি সরাসরি অভিষেক ব্যানার্জি এবং তার কোম্পানি যুক্ত আছে, তার অ্যাসোসিয়েটসরা আছে। তাহলে ঘুরপথে সমস্ত সম্পদ মানুষের জন্য বন্টন না করে, মানুষের জন্য ব্যবহার না করে, ওই ক্ষমতার অলিন্দে যারা আছে তারা কুক্ষিগত করছে। কেন্দ্রে মোদি, এখানে অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি। ফলে যা ফলস্বরূপ যা হওয়া সেটাই হচ্ছে। কিন্তু সেইখানে তো দায়িত্ব সমস্ত নাগরিকের। যখন দেখছেন যে পলিটিক্যাল পার্টিসরা তাদের কমিটমেন্ট ফেল করছে, তাদের কমিটমেন্ট নেই, সেইখানে তো সাধারণ মানুষের দায়িত্ব নিতে হবে। কারণ এই দেশটা তো মমতা ব্যানার্জির শুধু একার নয়, মোদির তো একার নয়, এদেশের সংবিধানও নয়। আগে এই যে প্রশ্নটা ইলেকট্রাল বন্ড নিয়ে বললাম, ইলেকট্রাল বন্ডের কথা মনে পড়লো। এই যে ইলেকট্রাল বন্ডে যে বিজেপিকে তাদের এই যে ইলেকট্রাল বন্ডে নাকি আদানি আম্বানিরা অনেক টাকা দিয়েছিল মুড়িমুড়কির মতো, এখানে নাকি তৃণমূলকে ইলেকট্রাল বন্ডে সিএসসি গোয়েঙ্কা অনেক টাকা দিয়েছে। তো এরা যখন এই টাকাগুলো দিয়েছে তার ফলে এরা তো সুযোগ সুবিধা ভোগ করবে। তাই আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের কলকাতায় যখন সিএসসি বিদ্যুতের বিল বাড়াবে, বিদ্যুতের বিলের দাম খরচা বাড়াবে, তখন তো সাধারণ মানুষকে সেটা মুখ বুজে মেনে নিতে হবে। কারণ সাধারণ মানুষের জন্য তখন তো এ রাজ্যের সরকার তৃণমূল কোনো প্রতিবাদই করবে না, কারণ তারা যে ওই সিএসসি থেকে ইলেকট্রাল বন্ডে টাকা নিয়ে বসে আছে। তাই সিএসসি যত টাকাই বাড়াক তারা সেটাকে মুখ বুজে মেনে নেবে। তেমনই আবার কেন্দ্রে আদানি আম্বানি থেকে যে বিজেপি সরকার অত টাকা পেয়েছে, তাই আদানি আম্বানি মানুষের দৈনন্দিন জিনিসের উপর যাই দাম বাড়াবে, পেট্রোল থেকে শুরু করে বাকি সব কিছু, তো সেইগুলো তো সাধারণ মানুষের ঘাড়ে চাপবে এবং সেটা সরকার, কেন্দ্রীয় সরকার বিজেপি চুপ করে বসে দেখবে। তো সরকারের এরকম নাবিশ্বাস অবস্থা থেকে মুক্ত করার লোককে এর তো কোনো ওদের কোনো ইচ্ছাই দেখতে পাওয়া যাবে না। তো এইগুলো তো চলতেই থাকবে। তাহলে লোক সুরাহা পাবে কি করে? মুর্শিদাবাদের ফারাক্কাতে এই আদানির ইলেকট্রিক লাইন টানার সময় প্রচুর লোকের গাছ কেটে ফেলা হয়, তাদেরকে কম্পেনসেশন না দিয়েই তাদেরকে উচ্ছেদ করা হয়। এবং যখন তারা প্রতিবাদ করতে গেছে তখন তাদেরকে ব্রুটালি টর্চার করে পুলিশ, লাঠিচার্জ করে। তাহলে বাংলার পুলিশ আদানিকে সাপোর্ট করছে তার আইনের অধিকার দাবি করার সময়। আর পাশাপাশি বলবো, আমি বেগবাগানে থাকি, আমি বিগত 1-1.5 বছরে যা লোডশেডিং হয়েছে এটা বহুদিন পরের অভিজ্ঞতা।
যে এই ধরনের লোডশেডিং কলকাতায় হওয়া বন্ধ হয়ে গেছিল, একসময় হতো। কিন্তু সিএসসি কে যখন বামপন্থী সরকার বামফ্রন্টের আমলে নিয়ে এলো, তারপরে কিন্তু আমরা এই অভিজ্ঞতা আমাদের হয়নি। মানুষের এই যে লোডশেডিং এর সমস্যা থেকে মুক্ত হয়েছিলেন, সেই সমস্যার মুখে আমরা পড়তে শুরু করেছি। শেষ নয় এখানে, স্মার্ট মিটারের ইনস্টলেশন শুরু হয়ে গেছিল নিউ টাউনের বিভিন্ন অঞ্চলে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তরে। যে স্মার্ট মিটার আপনার দিনের বেলা একরকম তার রেট হবে, রাত্রেবেলা একরকম কনজামশন অনুযায়ী। যেমনভাবে আমরা উবের বুক করি, ঠিক সেইভাবেই দামের উত্থান পতন হবে। একটি গরিব মানুষ যার মাসে ঠিক করা থাকে যে 200 টাকার ইলেকট্রিক বিল সে দিতে পারবে, তাকে তো মাসের অর্ধেক দিন অন্ধকারে থাকতে হবে। সে মাসের অর্ধেক দিন ফ্যানের হাওয়াটা পাবে না। ফলে এই গোয়েঙ্কাকে পাইয়ে দিতে, গোয়েঙ্কা যখন আপনাকে দিয়েছে, তৃণমূলকে দিয়েছে, তখন গোয়েঙ্কাকে পাইয়ে দিতে হবে, সিএসসি কে পাইয়ে দিতে হবে, বা অন্যান্য বিদ্যুৎ যারা ডিস্ট্রিবিউট করেন একই, তাদেরকেও একইভাবেই দিতে হবে। পুজোর সময় এই যে ভর্তুকি দেয় পুজো মণ্ডপগুলো, ক্লাবগুলোতে, এখনো পর্যন্ত আমার কাছে যেন খবর আছে, এই ভর্তুকির 1 টাকাও দেয়নি সিএসসি কে বা বিসিডিসিএল কে। তাহলে এই যে টাকাটা গেল, সরকার যেটা দেবে বলেছে দিল না, কোম্পানিকে তো আর হিসাব তো রাখতে হবে। তাহলে সেই কোম্পানি, এই বিসিডিসিএল বলুন বা সিএসসি বলুন, টাকাটা কোত্থেকে তুলবে? স্মার্ট মিটার দিয়ে তুলবে, লোডশেডিং করে সঞ্চয় করবে, এই তো করবে। ফলে আসলে যেটা বলার চেষ্টা করছি, যে ওই কয়েকটা লোকের স্বার্থে পুরো ভারতবাসী, পুরো পশ্চিমবঙ্গবাসীর স্বার্থকে কম্প্রোমাইজ করা হচ্ছে। এটাই বাস্তবতা। এই বাস্তবতাটাকে মানুষকে বুঝতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে। আপনারা কোর্টে কেনই বা এত প্রাণপাত করে যে কোনো অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে সিবিআই তদন্তর দাবি দাওয়া করতে যান? যে কোনো তদন্তের জন্য আপনারা সিবিআইকে ডাকতে চান, আপনারা চান যাতে সুষ্ঠু তদন্ত হয়, তাতে তো বাস্তবে দেখা যাচ্ছে কোনো লাভ হয় না। কারণ আপনারা সিবিআই তদন্তের জন্যে কোর্টে লড়বেন, কিন্তু সেই সিবিআই তদন্ত যখন দেয়া হবে, সেই সিবিআই এখানে এসে অদ্ভুতভাবে শীত ঘুমে চলে যাবে। আর সেই শীত ঘুমে যাওয়ার ফলে এখানে কোনো দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে কোনো সঠিক তদন্ত হবে না। যেমন দেখতে পাওয়া গেছে অভয়া তদন্ত ঠিকঠাক হয়নি, যেমন দেখতে পাওয়া গেছে শিক্ষা দুর্নীতির ঠিকঠাক তদন্ত হয়নি, কয়লা দুর্নীতি, বালি দুর্নীতি, রেশন দুর্নীতির কোনো কিছুরই ঠিকঠাক তদন্ত শেষে আর হলো না। এই যে সিবিআই এরকম শীত ঘুমে চলে যাওয়া, আর বলা হয় নাকি অদ্ভুত একটা উপরতলা সেটিংয়ের জন্যে যে কোনো তদন্ত আর মাথা চাড়া দিয়ে ওঠে না, তার কোনো ঠিকঠাক ফল পাওয়া যায় না। তো আপনাদের কোর্টে এত লড়াই করে লাভটা কি হচ্ছে? দেখুন, সঠিকভাবেই বলেছেন। শুধু একটা অ্যাডিশনাল ইনফরমেশন আপনাকে দিয়ে দিই। আমরা আইনজীবীরা একটা আরটিআই করেছিলাম সিবিআইকে, যে 2010 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত যত মামলার নির্দেশে আপনার যেখানে তদন্তভার গেছে, তার মধ্যে কতগুলো তদন্ত আপনারা নিষ্পত্তি করেছেন এবং তারা সেইগুলো ট্রায়াল হলে কোন পর্যায়ে আছে, তার উত্তর সেন্ট্রাল কমিশন পর্যন্ত সিবিআই রিফিউজ করেছে এখনো পর্যন্ত। আমরা সেই আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি। আমি যে কারণেই কথা বললাম, আসলে সিবিআইও জানে যে ওরা চোর, আর সে কারণেই চুরিকে আড়াল করার চেষ্টা করছে। আমি নারদা স্ট্রিং এর মামলায় ম্যাথু স্যামুয়েল হয়ে আইনজীবী ছিলাম। এই যে ভিডিও ক্লিপ, এই ক্লিপ সেই সময় জাস্টিস মঞ্জুলা চেল্লুরের ডিভিশন বেঞ্চ, যদি না ভুল করি, ডিরেকশন দেন যে এটার ফরেন্সিক এক্সপার্টকে দিয়ে বিচার করা হোক, এটা এডিটেড কিনা, মর্গ কিনা। রিপোর্ট আসে জেনুইন, তারপরেই তদন্তের নির্দেশ দেওয়া হয়। সিবিআই তদন্তের নির্দেশ দেয় সম্ভবত সেই সময় জাস্টিস নিশিতা মৈত্রের ডিভিশন বেঞ্চ। 2017 সালের কথা, আজকে 2025 সাল। সকলে দেখেছেন ভিডিওতে টাকা নিচ্ছে, আর তারা আজও মন্ত্রিত্বে বহাল। তাহলে আমরা দেশবাসী, আমরা পশ্চিমবঙ্গের জনগণ, আমরা বুঝে গেছি কারা চোর। সিবিআই বুঝতে পারেনি, চার্জশিট জমা দিতে পারছে না। এটা আমি একটা উদাহরণ দিলাম। এরপরে তো গরু, কয়লা, শিক্ষা,
সারদা নারদা যা আছে, তো লম্বা লাইন পড়ে যাবে। ফলে যে কথা দিয়ে শুরু করেছিলাম, যে পুরো পরিকাঠামোটাকে ভেঙে ফেলার চেষ্টা করছি। একটা সাংবিধানিক পরিকাঠামো আছে, তো যে পরিকাঠামোতে এই সমস্ত যে ইনস্টিটিউশনগুলো, এগুলো নিরপেক্ষভাবে কাজ করবে, এটাই কাম্য। তাহলে এদের নিয়োগ যদি ঘুরপথে হয়, বেআইনিভাবে হয়, দুর্নীতি দ্বারা হয়, তাহলে যারা এই রকম প্রশান্ত বর্মনের মতো পদ্ধতিতে নিয়োগ পাবেন, তারা নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন না, এটাই স্বাভাবিক। তাহলে যে দেশের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী, সে দেশে সিবিআই এভাবেই কাজ করবে, এটাই স্বাভাবিক। যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সে দেশের জুডিশিয়াল সিস্টেম নষ্ট হবে, এটাই স্বাভাবিক। যে দেশের পুরো রাজনীতি চলে আরএসএস এর নির্দেশে, সে দেশের এই সমস্ত ইনস্টিটিউশনগুলো নষ্ট হবে, এটাই স্বাভাবিক। কারণ এই তৃণমূল বলুন, বিজেপি বলুন, যত যত ছোট ছোট দলগুলো আছে, এদের ক্ষমতাকে ব্যবহার করে আসলে আরএসএস এই সংবিধান, যারা আরএসএস তো সংবিধানকে মানেনি। আমার মনে আছে যে সম্ভবত জাস্টিস আয়ার, নামটা যদি না ভুল করি, বোম্বে হাইকোর্টের রিটায়ার্ড জাজ ছিলেন, যেদিন সংবিধান ইন্ট্রোডিউসড হচ্ছে, সেদিনকে উনি বলছেন যে দেশের মানুষের কাছে মনুকোর আছে, সে দেশের নতুন করে সংবিধানের প্রয়োজন নেই। তাহলে যারা সংবিধান মানেনি, তারা চাইছে আজকে সংবিধানকে ধ্বংস করতে, আর তাই তো এই সমস্ত ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে ফেলছে। সেই জন্যে এই সিবিআই বলুন, পিএসসি বলুন, ইউপিএসসি বলুন, জুডিশিয়াল সিস্টেম বলুন, সব ধ্বংস করে ফেলার জন্য একটা গভীর ষড়যন্ত্র ভারতবর্ষের মধ্যে রচিত হয়েছে, যার মধ্যে সামিল আছে তৃণমূল এবং বিজেপি। একে রক্ষা করার দায় আমাদের সকলকে মিলে নিতে হবে। আমাদের দায় প্রত্যেকের সমান। শামীমদা, আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ, আর আমাদের প্রত্যেকটা প্রশ্নের যত্ন করে উত্তর দেওয়ার জন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ। আর আপনার কাছে আমাদের একটাই আশা, যেমন আপনি যে কোনো প্রতিবাদী মানুষের পাশে এরমভাবে শক্ত হয়ে দাঁড়ান, আপনি যে কোনো সাধারণ মানুষ যদি কোনো অন্যায়ের শিকার হন, তার হকের দাবি আদায়ের জন্যে কোর্টে লড়েন, কোনো মানুষ যেন মিথ্যা মামলায় ফেঁসে না যায়, তার জন্য আপনাদের প্রাণপাত আমাদেরকে মুগ্ধ করে। এরকমই সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন, সাধারণ মানুষের জন্য লড়বেন, এই আশাই থাকবে আপনার কাছে আমাদের। ভালো থাকবেন শামীমদা। নমস্কার।